ফ্রাইডে ফান্ডার বিশেষ নিবেদন আবির রায়ের লেখা গল্প ঘিদোরা। গল্পটি দুটি পর্বে আপনাদেরকে আমরা শোনাব। আজ গল্পের প্রথম পর্ব। আবির রায় জন্ম 25শে জুন 1990 সালে। মূলত ভূত ও গোয়েন্দা গল্প লেখেন। তার লেখা গোয়েন্দা চরিত্র চন্দ্রগুপ্ত ইতিমধ্যে বিপুল জনপ্রিয়তা পেয়েছে। আজকের গল্পের প্রধান চরিত্রে দোয়েল, অনামিকা, পবন কুমার দ্বিবেদী, সাধু বাবা এবং অত্রি সেন। গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, স্মৃতি, অতনু, অর্পিতা, সুরাজ ও শুভঙ্কর। শুরু হচ্ছে আবির রায়ের লেখা গল্প ঘিদোরা। तीन काल, तीन বিস্তার, তিন জগৎ। ঠিক যেমন দুইয়ের মিলন সৃষ্টির আধার, তেমনি তিনের মিলনে আনে ধ্বংস। দুই নদীর সঙ্গমে বাড়ে মাটির উর্বরতা, তিন নদীর সঙ্গমে জন্ম দেয় প্লাবনের। দুই মনের মিলনে গড়ে পরিবার, কিন্তু তিন মনের মিলনে সংসার হয় ছাড়খাড়। সূর্যচন্দ্রের স্বাভাবিক গতির মধ্যে যখন পৃথিবী এসে পড়ে, তখন এই তিনের মিলনে লেগে যায় গ্রহণ। স্বর্গ থেকে বিতাড়িত লুসিফার নরকে নিজের অধিষ্ঠান বানানোর পর চয়ন করে তিন দূতকে। শ্বেত দায়িত্ব পায় নরকে, কিয়াকে দায়িত্ব দেওয়া হয় মনুষ্যলোকে, আর স্বর্গের দায়িত্ব পায় এদের মধ্যে সবচেয়ে কুটিল দেবদূতের বেশধারী শয়তানের সেবক, নাম রোয়ান। লুসিফার তাদের প্রশংসা করে বলে তাদের ঐক্যতাই তাদের সবচেয়ে বড় বল। কিন্তু তিনটি আলাদা জগতে ভিন্ন থাকার জন্য তারা কখনোই মিলিত হতে পারবে না। এই তিন জগৎ থেকে মুক্তি পাওয়ার উপায় সহজ নয়, কিন্তু কখনো যদি তাদের নিজেদের বিস্তার ও জগৎ থেকে তারা একই সময় একই কোনো কারণে মুক্তি পায়, তাহলে তারা মিলিত হবে এবং এমন এক অপশক্তি রূপে যা গোটা সৃষ্টিকে পাপের অন্ধকারে ডুবিয়ে দিতে পারে। উজি সুই মোনোগাতারি নামক জাপানি উপকথার ইংরেজি সংস্করণটা সশব্দে কোলের ওপর বন্ধ করল দোয়েল। স্কুলের চাকরিটা পেয়েছে আজ প্রায় 4 বছর। সরকারি স্কুল, তাই রোজগার বিরাট না হলেও ছুটির অন্ত নেই। যখনই দিন দুয়েকের ছুটি পায়, হালিশহর ছেড়ে টুকটাক এদিক ওদিক ঘুরে আসে জনাতিনেক বন্ধু মিলে। এবারের লক্ষ্য ছিল ধন্যকুড়িয়া। বসিরহাটের কাছে এই ছোট্ট নগরটিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কয়েক শতাব্দী প্রাচীন ব্রিটিশ ও মোগল স্থাপত্য। এছাড়াও ধন্যকুড়িয়া বিখ্যাত এসব স্থাপত্য ঘিরে নানান ভৌতিক কিংবদন্তির জন্য। ছোটবেলা থেকে ভূতের গল্পের টান দোয়েলের প্রবল। বাবা, জেঠু সকলের থেকে রাশি রাশি ভূতের গল্পের বই উপহার পেত, আর নিমেষের মধ্যে পড়ে শেষ করে ফেলত সে। এবারেও অনামিকা আর সঙ্গীতাকে দোয়েলই রাজি করিয়েছিল ধন্যকুড়িয়া যাওয়ার জন্য। অনামিকা মনস্তত্ত্বে ডক্টরেট করে 3 জায়গায় প্র্যাকটিস শুরু করেছে, আর সঙ্গীতা বেশ কয়েক বছর বীমা সংস্থার এজেন্ট হিসেবে বেশ পসার জমিয়ে ফেলেছে। অর্থনৈতিকভাবে 3 জনেই সচ্ছল আর বেড়ানো পাগল। মেয়ে হিসেবে ডানপিটেও বটে। ধন্যকুড়িয়াতে রাতের অন্ধকারে 3 জন চুপি চুপি গাইন প্যালেসের বাইরে ঘুরে বেরিয়েছিল নূপুরের আওয়াজ বা ফুপিয়ে কান্নার শব্দ শোনার আশায়। সে আশা তাদের পূর্ণ হয়নি ঠিকই, কিন্তু তাদের গেস্ট হাউসের রাঁধুনি বরকত মিয়ার রান্নার হাত ছিল চমৎকার। 3 বান্ধবী সব ডায়েট চার্ট ভুলে পেট পুড়ে খেয়ে গেছে এই 2 দিন।
ফেরার আগে দোয়েলের একটা ভারী আশ্চর্য জিনিস চোখে পড়ল। রিক্সা করে স্টেশনে আসার আগে বাঁ দিকে মাঠের মধ্যে ইটের পাঁজা বের করা ছোট্ট গুমটি ঘরটা সম্ভবত 100 বছর আগে জলসত্র ছিল। এখন তার মাথার ওপর গাছ গজিয়েছে, গায়ে প্যালেস্তারার নাম গন্ধও নেই। তার ভেতরে একজন অতি বৃদ্ধ মানুষ কয়েক ডজন পুরনো বই নিয়ে বেশ পসরা সাজিয়েছে। এমন গেও জায়গায় এত অদ্ভুত একটা বইয়ের দোকান, ব্যাপারটা বেশ মজার লাগলো দোয়েলের। সে ছোটবেলা থেকেই বইয়ের পোকা। এগিয়ে গিয়ে এ বই সে বই ঘেটে খয়েরি রঙের একটা মোটা বই তুলে নিল। ওপরে সোনালি অক্ষরে চীনা বা জাপানি ভাষায় কিছু লেখা, তলায় তার ইংরেজি অনুবাদ দেওয়া, উজি সুই মোনোগাতারি ক্রনিকলস অ্যান্ড ফোকলোরস ফ্রম অ্যান্সিয়েন্ট জাপান। কত? অতিবৃদ্ধ লোকটি মুখ তুলে তাকালো। চোখের চামড়া ঝুলে তার দৃষ্টি প্রায় ঢেকে দিয়েছে। কাপা গলায় সে উত্তর দিল, 30 টাকা। গরিব মানুষ, আহা, এই বয়সেও রোজগারের আশায় বেরিয়েছে। দোয়েল একটা 50 টাকার নোট দিয়ে হাতের ইশারায় বুঝিয়ে দিল বাকি টাকা ফেরত না দিতে। ফেরার পথে সেটাই উল্টে পাল্টে দেখছিল সে। একটা অধ্যায়ের শিরোনাম দেখে হঠাৎ তার চোখ আটকে গেল। একটা অদ্ভুত নাম, ঘিদরা। দোয়েল পড়তে লাগলো অধ্যায়টা। তাতে লেখা এমন এক অপশক্তির ব্যাপারে যে মাথাচাড়া দেয় 3 জন পিশাচের বিশেষ মিলনে। পাতা উল্টালো দোয়েল। পরের পাতায় একটা ডায়াগ্রাম আঁকা। তলার লেখাগুলো অস্পষ্ট। এত পুরনো বই, সম্ভবত জলে ভিজে উঠে গেছে, তবে ছবিটা বোঝা যায়। ছোটবেলায় মধুপুর আদর্শ বিদ্যালয়ে পড়তে বিজ্ঞানের বইতে এরকম অনেক ছবি সে দেখেছে। ছবিটা একটা সাদা কালো সৌরমণ্ডলের ডায়াগ্রাম, কিন্তু 9টার বদলে 8টা গ্রহ কেন? এই বই যবে লেখা হয়েছিল তখন কি 9টা গ্রহ আবিষ্কার হয়নি, নাকি জাপানিরা 8টা গ্রহই মেনে চলত? বইটা বন্ধ করে পাশে রাখলো দোয়েল। পাশের সিটে অনামিকা হা করে তার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছে। উঠে গিয়ে বাথরুম থেকে চোখে মুখে জল দিয়ে এসে নিজের সিটে বসে দোয়েল আরেকটা বই খুলল। একটা ভূতের গল্পের সমগ্র, একজন লেখকের 12টা গল্পের কালেকশন। লেখক আলাদিন ছদ্মনামে লেখেন। তার আসল নাম বা লেখক পরিচয় কোনো বইয়ে দেওয়া থাকে না, কিন্তু আলাদিনের গল্পের টান যে কি অমোঘ তা দোয়েল এক পূজা পত্রিকায় একটি গল্প পড়েই বুঝতে পেরেছিল। তারপর বিভিন্ন দোকান ঘুরে, বিভিন্ন ভূতের গল্পের সমগ্র ঘেটে আলাদিনের লেখা গল্প রয়েছে এমন বই সে জোগাড় করতে শুরু করে। গল্পগুলোতে হারহিম করা ভয় না থাকলেও প্লট আর চরিত্রের এমন বৈশিষ্ট্য থাকে যেন পড়ে মনে হয় ঘটনাগুলো সত্যি লেখকের সাথে ঘটেছে। এই মানুষটার ব্যাপারে কৌতূহল বাড়তে থাকে দোয়েলের। একদিন সুযোগ আসে। প্রকাশকের অফিসের একটি কম্পোজিটার সঙ্গীতার মামাতো ভাই বেরোয়। তাকে হাত করে এডিটরের কাছ থেকে আলাদিনের নম্বর জোগাড় করে দোয়েল। এছাড়া ওর আসল নাম, কোথায় থাকেন, দেখতে কেমন, তা কিছু জানা সম্ভব হয়নি। একদিন রাতে আজান বলে একটা গল্প শেষ করে দোয়েল বইটা বুকে করে প্রায় 10 মিনিট সিলিংয়ের দিকে তাকিয়ে শুয়েছিল। গল্পের 6 বছরের ছোট্ট রহমানের চরিত্র তাকে এতটা ছুঁয়ে গিয়েছিল যে গল্পে সে যখন জানা যায় সে 1.5 বছর আগে নিজের আম্মিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, দোয়েলের মন ভিজে গিয়েছিল। লজ্জার মাথাকে সেদিন রাতে দোয়েল আলাদিনের নম্বরে 2 লাইন লিখে পাঠালো। চিরাগ তোমার হাতের মুঠোয়, তবুও কেন বুক ভাঙা? চীনের দেশে লুকিয়ে থেকে কেমনে এমন মন রাঙা? উত্তর এলো পরদিন সকালে, বেশ বেলা করে। আলাদিনের নম্বরে কোনো ছবি দেওয়া ছিল না,
এমনটাই আশা করেছিল দোয়েল। ওর উত্তর এলো 2 লাইনেই। খেয়াল আমার বেপরোয়া, মনের খাতায় হাজার ঋণ, চিরাগ ভরা কল্পনা যার, কলমটাই তার আসল জিন। আলাদিন। হাসি খেলে গেল দোয়েলের ঠোঁটে। ক্লাসের মধ্যে ফোন ঘাটার নিয়ম বিরুদ্ধ, তাই তখনকার মতো উত্তেজনা চেপে পিরিয়ড শেষ হলেই করিডোরে এসে সে উত্তর পাঠালো, আলাদিনের গল্প ভালো লাগে। ওর ব্যাপারে জানা কি কখনো সম্ভব নয় কোনোভাবেই? দোয়েল ছোট থেকেই প্রচন্ড স্বাভিমানী। যতটা সম্ভব সংযত শব্দ চয়ন করে উত্তর পাঠালো সে, যাতে তার উত্তরে কোনোভাবেই তার উত্তেজনা প্রকাশ না পায়। সেদিন রাত অবধি কোনো উত্তর এলো না। রাতে খেতে যাওয়া অবধি বারবার ফোন দেখতে থাকলো দোয়েল। মা খাবার টেবিলে আরেকবার তাকে মনে করালো তার মাস্তুতো দিদিদের মতো তার জন্য হন্যে হয়ে পাত্র খোঁজা ওনার পক্ষে সম্ভব নয়। তোমার তো 100 রকম চাহিদা। ছেলে এমন হবে, ছেলে তেমন হবে, হালকা দাড়ি থাকবে, ভুঁড়ি থাকবে না, চুল উঠবে না। তা বাপু, তোমার বাবার তো বয়স হয়েছে। আমাদের পছন্দ করা বর যদি তোমার না পোষায়, এবার নিজে দেখে শুনে একটা ভালো ছেলে পছন্দ করে ফেলো দেখি। 27 বছর তো বয়স হয়ে গেল, এখনো একটা প্রেম টেমও করতে পারলি না। দোয়েল উত্তর দিল না। বিয়ের নামে তার গায়ে জ্বর আসে, আর অমুক দিদি তমুক বোনের সাথে তুলনা করলে মাথায় আগুন জ্বলে যায়। সে নিজের চেষ্টায় দিনের পর দিন পরীক্ষা দিয়ে স্কুলের চাকরিটা পেয়েছে। কলেজ শেষ করে প্রায় প্রত্যেক রবিবার কখনো স্টাফ সিলেকশন, কখনো ব্যাংক ক্লারিক্যাল, কখনো ফুড কর্পোরেশনের পরীক্ষা দিয়ে বেরিয়েছে। নৈহাটি, চুচুড়া, রানাঘাট, কৃষ্ণনগর, কোথায় না দৌড়েছে পরীক্ষা দিতে। তার সাথে স্কুলের ফাইনালে 3rd ডিভিশন পাওয়া মাস্তুতো বোনেদের তুলনা টানলে ভারী রাগ হয় দোয়েলে। সে স্বাবলম্বী, গায়ের রং অল্প চাপা হলেও লম্বা ছিপছিপে গরম, চোখ দুটো ডাগর, আর প্রায় জোড়া ভুরু, মোটের ওপর সুন্দরী। সে যেমন, সে তাতেই খুশি। বিছানায় শুয়ে ঘুমে প্রায় চোখটা জড়িয়ে এসেছিল। হঠাৎ ফোনের টুং শব্দ দোয়েলের কানে এলো। মার্কো পোলো, টেবিল নম্বর 16, 27 জুন, 12 নুন। পসিবল? মুহূর্তে ঘুম ছুটে গেল দোয়েলে। দেখা করতে বলছে তাকে, আলাদিন। পরক্ষণেই নিজের উত্তেজনা সামলে নিয়ে সে ভাবল, কি জানি বাবা, দুম করে দেখা করতে বলে দিল, কোনো বদ মতলব নেই তো? জানা নেই, শোনা নেই। যদি বাবার বয়সী বিরক্তিকর কোনো বুড়ো ভাম বেরোয়, যদি উল্টোপাল্টা প্রস্তাব দিয়ে বসে, না, সে এখনই কিছু জানাবে না। ভেবে চিনতে পরে না হয় উত্তর দেবে। হাতের বইটা শেষ করল দোয়েল। ট্রেনের দুলনিতে অনামিকার ঘুমন্ত মাথাটা ঢলে পড়েছে পেছন দিকে। আলাদিনের একক সমগ্র খতম করার পর মনে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়ে। খানিকক্ষণ জানলার বাইরে তাকিয়ে ভাবল দোয়েল। আগের মেসেজগুলো পড়ল। যার কলমে এত রং, একবার সুযোগ নিয়ে দেখাই যাক না। আজ 23, তাকে দেখা করতে বলেছে 27 তারিখ, অর্থাৎ 4 দিন পর। দোয়েল ফোনটা তুলে লিখল, সমগ্রটা সঙ্গে নিচ্ছি, কলম আনবেন। কথায় বলে লেখককে কলম ধার দিতে নেই। দ্বারকা নদের ওপরের পুলটা ঠিক ঠিক করছে ভিড়ে। একে কাল রাতে অমাবস্যা গেছে, তার ওপর আজ শনিবার, রথের দিন। ভক্ততে ছেয়ে গেছে তারাপীঠ।
হঠাৎ সকলকে অবাক করে দিয়ে সাইরেন বাজিয়ে পরপর 3খানা পুলিশ ভ্যান ভিড়কে ছত্রভঙ্গ করে পুলের মুখে এসে দাঁড়ালো। তারপর প্রায় 15 খাকি উর্দিধারী তাড়াহুড়ো করে নেমে হাঁটা লাগালো মন্দিরের দিকে। মন্দিরের উল্টো দিকে মহাশ্মশানের ফটকের কাছে তিল ধারণের জায়গা নেই। সেবায়েতরা হাত ধরাধরি করে ভিড়কে আটকাচ্ছেন মহাশ্মশানে প্রবেশ করার থেকে। পুলিশের ঝাঁক এসে পড়তেই ভিড় পাতলা হয়ে গেল। সেবায়েতদের থেকে ভিড় সামলানোর দায়িত্ব নিলেন খাকি উর্দিধারীরা। মহাশ্মশানের ঠিক মাঝামাঝি এসে দাঁড়ালেন তারাপীঠ থানার বড়বাবু। তার পেছন পেছন এসে দাঁড়ালেন বেশ কয়েকজন সেবায়েত ও সেপাই। একটা প্রকাণ্ড শিমুল গাছের গোড়ায় একটা ছোট্ট আটচালা মন্দির, তার সামনে পড়ে আছে একটা ঝলসানো লাশ। শরীরটা এত ভয়ানকভাবে পুড়েছে যে হাত পা প্রায় ঝুরঝুরে ছাই হয়ে গেছে। মন্দিরের দেওয়ালে কালশিটে আর আশেপাশের গাছগুলো দেখলে বেশ বোঝা যায় আগুনের তাপ কতটা ভয়ঙ্কর ছিল। পেছনের সেবায়েত বললেন, আজ ভোর 3টে নাগাদ বাজটা পড়ে স্যার। এত ভয়ঙ্কর জোরে বাজ আমি আজ অবধি কখনো শুনিনি। যারা জেগেছিল বলল প্রায় অন্ধ করে দেওয়ার মতো আলোর ঝলকানি আর কালা করে দেওয়ার মতো শব্দ। মন্দিরের বাইরের মিটারটাও উড়ে গেছে স্যার। বড়বাবু এক দৃষ্টে তাকিয়ে রইলেন লাশটার দিকে। পুরুষ সে বিষয়ে সন্দেহ নেই। কত সাধক তান্ত্রিকই তো সাধনা করেন তারাপীঠের মহাশ্মশানে। ইনি তেমনই কেউ হবেন হয়তো। জমের বাচ্চা শালা! আচমকা চিৎকারে সকলে পেছন ঘুরল। ছাই মাখা দাড়ি গোফের জঙ্গলে ঢাকা একজন প্রায় অর্ধনগ্ন সাধু হাতে একটি করটি নিয়ে চিৎকার করছে। হারামজাদা মায়ের পণ্যভূমিতে শয়তানের ঘাঁটি বানিয়েছিল। দিনরাত ওই পাপের মন্তর পড়ত, নিজের রক্ত নিজে খেত। ওর সময় ঘনিয়ে এসেছিল। অনেক দিন থেকে মরবে মরবে করছিল। কাল রাতে তো আকাশ পানে তাকিয়ে মরার জন্য ছটপট করছিল। নরকের পোকা শালা! আপদ বিলেই হয়েছে। নিয়ে যা এই নোংরাটাকে, এখনই নিয়ে যা। লোকটাকে দেখে বড়বাবুর ভালো লাগলো না। একজন সেপাইকে বললেন সরকারি ডোমকে খবর দিতে। ও কি করছিস? ফেলে দে ওটাকে, এখনই জলে ফেল। ও বড় সাংঘাতিক জিনিস, সাক্ষাৎ নরক থেকে উঠে এসেছে। আবার চেঁচিয়ে উঠেছে সেই সাধু। একজন সাব ইন্সপেক্টর নিচু হয়ে সেই পোড়া মন্দিরের ভেতর থেকে বের করে এনেছেন এক বিচিত্র বিগ্রহ। তাকে দেখতে পেট মোটা এক কদাকার শিশুর মতো, শুধু একটার বদলে 3টে মাথা। পার্ক স্ট্রিটের সবচেয়ে অভিজাত রেস্তোরাঁগুলির মধ্যে একটি হচ্ছে মার্কো পোলো। 27 জুন সকাল 11:45 দোয়েল গিয়ে সেখানে পৌঁছালো। নাতিশীতোষ্ণ রেস্তোরাঁর অন্দরটা প্রায় খালি, দু একটা টেবিল ভর্তি। সকলে নিখুঁত পোশাকে সজ্জিত, নিচু স্বরে কথা বলছে। দেয়ালগুলোয় সিমেন্টের রিলিফে নানান ছবি বানানো। দোয়েল ভালো করে দেখে বুঝল সেগুলো মহাভারতের বিভিন্ন ঘটনার দৃশ্য। একজন ওয়েটারকে ডেকে 16 নম্বর টেবিল কোনটা জানতে চাইল দোয়েল। আপনি মিসেস মিত্র? মিস। একটু অবাক হয়ে উত্তর দিল দোয়েল। সরি মিস মিত্র, আসুন। ওয়েটার দোয়েলকে নিয়ে রেস্তোরাঁর কোণার দিকে একটা বিশেষ টেবিলে বসতে দিল। তারপর টেবিলের ওপর রাখা রিজার্ভ লেখা টেন্ট কার্ডটা তুলে নিয়ে গেল। দোয়েল ঘাড় ঘুরিয়ে দেখল আর সব টেবিলগুলোর থেকে এই টেবিলটা
একটু যেন উঁচু আর দামি, কাঠের চেয়ারে গড়ি লাগানো, যা বাকিগুলো তো নেই। একটু যেন অস্বস্তি বোধ হতে লাগলো তার। এত দামি একটা রেস্তোরাঁয় অচেনা একজন মানুষের সাথে এমন হুট করে দেখা করতে চলে আসাটা ঠিক হলো কি? তেমন ভালো করে সেজেও আসেনি সে। সাধারণ একটা কুর্তি আর একটা লেগিংসের সাথে একটা চামড়ার হাত ব্যাগ, ব্যাস। লেমনেড? চেয়ার থেকে প্রায় উল্টে পড়ে যাচ্ছিল দোয়েল। কথাটা যার মুখ থেকে বেরিয়েছে সে যেন সামনের চেয়ারটায় প্রায় হাওয়ার মধ্যে থেকে প্রকট হয়েছে। এক সেকেন্ড আগেও তো সে কাউকে আসতে দেখেনি। সাবধানে। দোয়েল সামলে নিল নিজেকে। তারপর ভালো করে দেখল সামনে বসা মানুষটাকে। সে ভুল ভাবছিল। এ আদৌ তার বাবার বয়সী নয়, বরং বয়সে দোয়েলের থেকে বছর দেড়েকে ছোট হলেও দোয়েল আশ্চর্য হবে না। মাথায় এক মাথা ঢেউ খেলানো ঝাঁকড়া চুল, সরু চোয়াল, চোখা নাক আর মিশমিশে কালো চোখ। পরনে একটা ঢোলা কালো শার্ট, হাতে চামড়ার ব্যান্ডের ঘড়ি। নিতান্ত সাদামাটা সাজ। দোয়েল বৃথায় নিজের সাজগোজ নিয়ে ভাবছিল। আপনি? অত্রি? অত্রি সেন। আলাদিন? হেসে উত্তর দিল দোয়েলের সামনে বসা বছর 26-এর যুবক। লম্বা শ্বাস ছাড়ল দোয়েল। একটা অদ্ভুত নিশ্চিন্তের অনুভূতি হচ্ছে তার। গল্পের গাম্ভীর্যগুলির সাথে সামনে বসা যুবককে মনে মনে মেলাতে লাগলো দোয়েল। না, ঠিক খাপ খাচ্ছে না। তবে এও ঠিক, ছেলেটার চোখ দুটো যেন কয়েক মাইল গভীর। দেখলে মনে হয় আর 5 জনের থেকে সে অনেক বেশি দেখে আর অনেক বেশি জানে। মনে পড়ে গেল প্রথম মেসেজের ছড়ার লাইনগুলো। চেরাগ ভরা কল্পনা যার, কলমটাই তার আসল জিন। আমি দোয়েল। আমি আলাদিন। আর এই হচ্ছে আমার চেরাগ। বলে পকেট থেকে একটা সরু রূপলি কলম বের করলো অত্রি। মুখে তার হাসিটা লেগেই আছে। ভুলে যায়নি আনতে। দোয়েলও না হেসে পারল না। কয়েক সেকেন্ড অত্রির মুখের দিকে তাকিয়ে সহসা মনে পড়ায় ব্যাগের ভেতর থেকে বইটা বের করে মেলে ধরল। অত্রি লিখল, হোক না চেরাগ হাতের মুঠোয়, মন ভাঙাতে কে বা চায়, ভাগনেই যার গল্প শুরু, অমর হয় সে রূপকথায়। দোয়েলকে শুভেচ্ছা সহ আলাদিন। ছেলেটির হাতের লেখা নিতান্তই কুৎসিত, তবে ছড়াটা বেশ ভালো লাগলো দোয়েলের। অত্রি নিজে থেকে কথা কম বলে, তবে কিছু জিজ্ঞেস করলে পরিপূর্ণ উত্তর দেয়। কথায় কথায় নিজের জীবনের এমন অনেক ঘটনা সে বলল যা সচরাচর প্রথম দেখায় কেউ বলে না। কিভাবে সে আর তার যমজ বোন মায়ের পেটে থাকার সময় তাদের বাবা সংসার ছেড়ে চলে যায়, কিভাবে নিজের হীনমন্যতা কাটাতে সে লিখতে আরম্ভ করে, কিভাবে প্রথম প্রকাশক তাকে ঠকিয়ে তার লেখা নিজের মেয়ের নামে চালিয়ে দেয়, তারপর কিভাবে নতুন প্রকাশকের হাত ধরে তার লেখক হিসেবে উত্তরণ ঘটে। দোয়েলের বেশ ভালো লাগছিল কথাগুলো শুনতে। সে নিজের ব্যাপারেও অনেক কিছু বলে ফেলল অত্রিকে। তার ছোটবেলা, তার বেড়ে ওঠা, 18 বছর বয়সে তার প্রথম প্রেমে ধাক্কা খাওয়া, সব কথা বলতে বলতে দোয়েল লক্ষ্য করল অত্রি বক্তার থেকে শ্রোতা হিসেবে বেশি ভালো। সে এক দৃষ্টে চোখের দিকে তাকিয়ে কথা শোনে, কথার মাঝখানে একবারও কথা বলে না, এবং সব কথার শেষে হালকা করে মুচকি হেসে মাথা নাড়ায়। অত্রির পেছনের দেয়ালে রিলিফে তৈরি ছবিতে ওটা সম্ভবত
শিখণ্ডী। তার পেছন থেকে অর্জুন ধনু কুচিয়ে রয়েছে লম্বা দাড়িওয়ালা ভীষ্মর দিকে। রিলিফের ঠিক ওপরে একটা বিশাল এলইডি টিভিতে খবর চলছিল। দোয়েলের চোখ টানল একটা নির্দিষ্ট খবর। তার দেখা দেখি অত্রিও ঘুরে তাকালো টিভির দিকে। কিছুদিন আগে সাইক্লোনের কবল থেকে মুক্ত হওয়া পুরীতে রথযাত্রা সম্পন্ন হতে এক ভয়ানক ঘটনা ঘটে গিয়েছে। শ্রীক্ষেত্র চ্যারিটেবল হসপিটাল ও পুরী স্টেট জেনারেল হসপিটাল মিলিয়ে একসাথে 8 জন প্রসূতির মৃত সন্তান প্রসব করেছে। অর্থাৎ গতকাল এই দুই হাসপাতালে যে কজন শিশু জন্মেছে তারা সকলের মৃত জন্মেছে। বুকটা ছ্যাত করে উঠল দোয়েলের। এমন ঘটনা তো আগে কখনো শোনা যায়নি। অত্রিরও ভুরু কুঁচকে গেছে। সে এক দৃষ্টে চেয়ে আছে টিভির পর্দার দিকে। গোটা পুরীতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। উড়িষ্যার স্বাস্থ্যমন্ত্রী ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গড়ে দিয়েছেন এই ঘটনার কারণ অনুসন্ধানের জন্য। লাঞ্চ শেষ হলে বাড়ি ফেরার পালা এলো। খবরটা দেখার পর থেকে অত্রি কেমন যেন অন্যমনস্ক। তবুও সে হাঁটতে হাঁটতে দোয়েলের সাথে মেট্রো স্টেশনের দরজা অব্দি এলো। যতক্ষণ না দোয়েল সিঁড়ি দিয়ে নেমে সুড়ঙ্গের আড়ালে চলে গেল ততক্ষণ অত্রি সিঁড়ির মুখে দাঁড়িয়ে রইল। দোয়েল সুড়ঙ্গের ভেতরে যাওয়ার আগে একবার পেছন ফিরে তাকালো। অত্রির সাথে চোখাচোখি হতেই সে নজর ঘুরিয়ে নিল। দোয়েল নিজের মনেই ছোট্ট করে মুচকি হাসল। অত্রি কিছুই করল না। তবুও কেন যেন দোয়েলের বেশ লাগলো অত্রির মুখ ঘুরিয়ে নেওয়াটা। ট্রেনে ফিরতে ফিরতে দোয়েল বইটা খুলে দেখল। ছড়াটা বেশ কয়েকবার নিজের মনেই পড়ল। কলমের কালি থেকে মিষ্টি একটা গন্ধ আসছে। বইটা বন্ধ করে ব্যাগে রাখলো দোয়েল। একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে এসেছিল সম্পূর্ণ একটা অচেনা মানুষের সঙ্গে দেখা করতে। এখন যখন মানুষটাকে চেনা গেল, তার সাথে নিজের মনের অদৃশ্য লেখকটাকে যেন কিছুতে মেলাতে পারল না দোয়েল। অথচ অত্রির সাথে কথা বলে মনে হয় যেন কতদিনের চেনা। বাড়ি পৌঁছতে রাত হলো দোয়েলের। স্টেশনে নামতেই বৃষ্টি এলো। বাড়ির সামনে রাস্তাটা আজ যেন একটু বেশি থমথমে লাগছে। খাবার টেবিলে বসতেই ফোনটা বেজে উঠল দোয়েলের। তার বাবা কড়া ধাঁচের লোক। খাওয়ার সময় ফোন ঘাটাঘাটি বা ফোনে কথা বলা উনি একদম পছন্দ করেন না। স্ক্রিনে সঙ্গীতার নাম আসছে দেখে দোয়েল ফোনটা কেটে দিল। সঙ্গীতা ফোন করলে সহজে ছাড়ে না। তার সাথে না হয় খাওয়ার পরই আড্ডা মারা যাবে। মা সবাই পাতে এক হাতা ভাত দিয়েছেন এমন সময় ফোনটা দ্বিতীয়বার বেজে উঠল। কি ব্যাপার? ভুরু কুঁচকে গেল দোয়েলের। একবার কেটে দেওয়ার পর সঙ্গীতা যখন সাথে সাথে আবার করছে, তার মানে দরকারটা নিশ্চয়ই জরুরি। বাবার ভ্রুকুটি উপেক্ষা করে দোয়েল ফোনটা ধরল। বল। ওপার থেকে প্রচণ্ড কোলাহলের আওয়াজের মধ্যে সঙ্গীতার কণ্ঠস্বর প্রায় বোঝাই গেল না। দোয়েল ফোনটা কেটে নিজে থেকে সঙ্গীতাকে ধরল। তারপর কয়েক সেকেন্ড ফোনটা কানে ধরে থেকে কোনো কথা বলল না। শুধু দোয়েলের বাবা দেখলেন মেয়ের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেছে। কি হয়েছে রে বল, কোনো খারাপ খবর? দোয়েল বাবার প্রশ্নের উত্তর না দিয়ে আমি আসছি
বলে ফোনটা কাপা হাতে কান থেকে নামিয়ে আনলো। খাবার ঘরটা হঠাৎ থমথমে হয়ে গেল। পাশের বাড়ির টিভির শব্দ ক্ষীণ শোনা যাচ্ছে। দোয়েল খানিকক্ষণ কাঠ হয়ে বসে রইল, দৃষ্টি ফেলফেলে। কি হয়েছে রে, বল, কোনো খারাপ খবর? দোয়েলের মা উদ্বিগ্ন মুখে বললেন, আমায় একটু সঙ্গীতার বাড়িতে ছেড়ে আসবে বাবা? আজ রাতে হয়তো ফিরতে পারবো না। আসবো, কিন্তু কি হয়েছে সঙ্গীতার? দোয়েল পাশে রাখা গ্লাস থেকে কয়েক ঢোক জল খেয়ে বলল, সঙ্গীতার দিদির আজ ডেলিভারি ডেট ছিল। দুপুর থেকে ব্লিডিং হতে শুরু করে, আর আর একটু আগে খবর আসে পেটের ভিতরে বাচ্চাটার শরীরে হঠাৎ পচন ধরতে আরম্ভ করে। সে এমন ফুলে ওঠে চোখের টুকরো করে বার করতে হয়, না হলে হয়তো ওর দিদিকে বাঁচানো যেত না। ওর মাকে এখনো খবরটা দিতে পারেনি, ফোনে প্রচন্ড কাঁদছে আর আমায় যেতে বলছে। দোয়েলের বাবা মা মুখ চাওয়াচাওয়ি করলেন। ওর দিদিরা তো বোধহয় বাইরে কোথাও থাকে, তাই না? হ্যাঁ, ওর জামাইবাবু হিন্দুস্তান কপারে আছে, এখন উজ্জয়িনে পোস্টিং। বেশ, তুই খেয়ে তৈরি হ, আমি খেয়ে দিয়ে আসছি। রাতে ফোন খোলা থাকবে, দরকার হলে জানাবি। দোয়েলের বাবা মোলায়েম সুরে বললেন। দোয়েল কোনো রকমে কিছু মুখে দিয়ে তৈরি হয়ে নিল। মনের মধ্যে একটা বিষাক্ত আশঙ্কা উকি ঝুঁকি মেরে চলেছে। তার বাবা তাকে নিজের স্কুটারে সঙ্গীতার বাড়ি পৌঁছে এসে বিছানায় মশারি টাঙাতে টাঙাতে রাতের খবরটা চালালেন, আর হঠাৎ থমকে গেলেন। সুবেশী পাঠিকা গড়গড় করে পড়ে যাচ্ছেন একটা অস্বস্তিকর খবর। পুরীর পর এবার উজ্জয়ন শহরের সদ্যজাতদের মৃত্যুর মিছিল। আজ উজ্জয়নের 18টি হাসপাতাল মিলিয়ে 31টি মৃত শিশু ভূমিষ্ঠ হয়েছে। বিশেষজ্ঞরা কোনো মজবুত কারণ দর্শাতে পারছে না এই মড়কের। কেউ বলছেন নতুন ধরনের কোনো মারণ ভাইরাস, আবার কেউ বলছেন প্রেগন্যান্সির সময় ব্যবহার করা কোনো ড্রাগের কোনো মারাত্মক পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারছেন না। এতগুলো পরিবারের হাহাকারের দায় কার? সবাই নিশ্চুপ। হালিশহর থেকে অনেক মাইল দূরে একটা ময়লা কাউচের ওপর এলিয়ে শুয়ে আরও একজন খবরটা শুনছিল। বাহাতে ধরে রিমোটটায় আলতো চাপ দিতেই পর্দার ছবি উধাও হয়ে গেল। নিস্তব্ধ হয়ে গেল আলো আধারি ঘরটা। কাউচের পাশ দিয়ে মাথাটা এলিয়ে দিল অত্রি সেন। লম্বা ঝাঁকড়া চুলগুলো ঝুলে পড়ল হাওয়ায়। তারপর ধীরে ধীরে চোখ বন্ধ করে চাপা স্বরে বলল, তৈরি হসমি, সে আসছে। সকাল থেকে গুমড়ে চলেছে মেঘ। বাতাসে কেমন এক ভ্যাপসা দম বন্ধ করা অনুভূতি। তারাপীঠ মহাশ্মশানে আজ ঠিক ঠিক করছে ভিড়। তারাপীঠের বাতাস ফালা ফালা হয়ে চিরে গেছে কান ফাটানো মরা কান্নার চিৎকারে। যেদিকে চোখ যায় কাঁথা, তোয়ালে আর থান মোড়ানো সদ্যজাতদের নিথর দেহ কোলে নিয়ে স্বজনদের বুক ফাটা হাহাকার। গর্ত খুঁড়ে চলেছে ডোমেরা একের পর এক। রামপুরহাট, বাতাইল, থানপুর, বেলিয়া এই সমস্ত জায়গা জুড়ে গত দুদিনে একসাথে 32টি শিশু হারিয়েছে 32টি পরিবার। তার বেশিরভাগই মৃত জন্মেছে, কিছু জন্মেই মারা গেছে। এদের অধিকাংশই এসেছে তারাপীঠ মহাশ্মশানে ছোট্ট শরীরগুলোকে শেষ বিদায় জানাতে।
দেহগুলির দিকে তাকানো যায় না। একরত্তি মুখ, খুদে খুদে হাত পা, নিথর কাঠ। পুলিশ, চিকিৎসক, প্রশাসন নীরব অন্ধকারে। না কারো কাছে কোনো সদুত্তর আছে, আর না ব্যাখ্যা। প্রথমে পুরী, তারপর উজ্জয়িন, এখন আমাদের এখানে কি শুরু হয়েছে বলুন তো? এই একরত্তে প্রাণগুলো কি পাপ করেছিল? শ্মশানের বাইরে একদল মহিলা বলা বলি করছে। আজ মন্দির বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তারাপীঠ ছেড়ে পালানোর হিড়িক লেগে গেছে পর্যটকদের মধ্যে। কেউ ভাবছে রোগ ছড়িয়েছে, কেউ ভাবছে দেবীর অভিশাপ। শুধু সেই ছাই মাখা অর্ধনগ্ন সাধু শ্মশানের মাঝামাঝি বসে বিড়বিড় করে চলেছে। শালাকে আগেই খুর দিয়ে গলা চিরে মেরে দিলে হতো। কি ভুল করে ফেললাম, হে ঈশ্বর, কি ভুল করে ফেললাম। সঙ্গীতা মাকে নিয়ে উজ্জয়িন চলে গেছে গতকাল। দোয়েল এই কদিন স্কুল গেছে বটে, তবে এই 3 শহরের ঘটনা তাকে নাড়িয়ে দিয়েছে। সেদিন রাতে সঙ্গীতাকে সে যেই অবস্থায় দেখেছে তা কল্পনা করতে তার এখনো কষ্ট হয়। তার দিদি মৃত শিশু প্রসব করেছে, এই কথা সঙ্গীতার মাকে জানিয়েছিল দোয়েল নিজে। ভদ্রমহিলা তাৎক্ষণিক কোনো বিস্ফোরক কষ্টের বহিঃপ্রকাশ করেননি ঠিকই, কিন্তু সেই রাতে ওনার সুগার বেড়ে প্রায় মরমর অবস্থা হয়ে যায়। ভাগ্যিস দোয়েল সেই রাতে সঙ্গীতার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়, নাহলে বেচারি অত রাতে একা কি করত। বৃষ্টি পড়ছে বাইরে। দোয়েলের সর্বক্ষণের সঙ্গী বই। উত্তরের জানলাটার তলায় একটা পুরনো সোফা রয়েছে, যার ওপর ডাই করা বই আর কাপড় জামার স্তূপ। তার পাশে একটুখানি খালি জায়গায় দোয়েল পিঠে কুশন দিয়ে কুকড়ে বসে বই পড়তে ভালোবাসে। আজ কেন জানি মন বসছে না বইয়ের পাতায়। ঘরের কোণার ছোট্ট টাইম পিসটা মিহি আওয়াজে জানিয়ে দিল রাত 11টা বেজে গেছে। অনামিকা এমনিতেই সারাদিন পর ফ্ল্যাটে ফেরে প্রায় 10:30টায়। সে তাড়াতাড়ি শুয়ে পড়ে। বইটা পাশে রাখলো দোয়েল। অত্রির সাথে সেদিন দেখা হওয়ার পর থেকে কথা হয়নি আর। আজ মনটা ভালো নেই। দোয়েল লিখল, আলাদিন কি এখন ঘুমের দেশে? কয়েক মিনিট লাগলো মেসেজটা সিন হতে। জেগে আছে অত্রি। 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, উত্তর এলো না। এটা কেমন হলো? অত্রি কি ঘুমের ঘরে মেসেজ দেখছে? দ্বিতীয় মেসেজটা করার আগে দোয়েল দুবার ভাবল, বাড়াবাড়ি করে ফেলছে না তো সে? না, আর একটা মেসেজ পাঠাবে সে। উত্তর না এলে আর বিরক্ত করবে না অত্রিকে। দোয়েল লিখল, বেশ, কাল কথা হবে। মেসেজ ডেলিভার হওয়ার প্রায় সাথে সাথেই সিন হলো। না, দিব্যি জেগে আছে অত্রি। সম্ভবত লেখালেখি করছে, কিন্তু তা করলে তো মেসেজ দেখতে কিছুটা সময় লাগার কথা। সঙ্গে সঙ্গে দেখে নিচ্ছে যখন, তখন নিশ্চয়ই সে ফোন ঘাটছে। সে কি অন্য কারোর সাথে কথা বলছে? একটু অদ্ভুত লাগলো ভাবতে দোয়েলের। বারে বললেই বা, দোয়েলের তাতে অস্বস্তির তো কোনো কারণ থাকতে পারে না। না, আর সে মেসেজ করবে না। নিজেকে এতটা সস্তা সে বানাবে না। বাথরুমে যাওয়ার জন্য সোফা থেকে উঠতেই হঠাৎ ফোনটা বেজে উঠল। স্ক্রিন জুড়ে নাম ফুটে উঠেছে, আলাদিন। কয়েক সেকেন্ড থমকে গেল দোয়েল। অত্রি নিজে থেকে ফোন করছে তাকে। স্ক্রিনের ওপর আঙুল বুলিয়ে দোয়েল ফোনটা ধরল। একটু উত্তেজনা, একটু ভালো লাগা মেশানো স্বরে বলল, হ্যালো। ওপারে সব চুপচাপ। লাইন কি কেটে গেল?
কই না তো, পেছনে হাওয়ার আওয়াজ, ঝিঝির ডাক শোনা যাচ্ছে দিব্যি। তাহলে ফোন করে কথা বলছে না কেন অত্রি? হ্যালো, এবার কথা এলো নারী কণ্ঠে। ভাই ঘুমিয়ে পড়েছে। দোয়েল কয়েক সেকেন্ড ফোনটা কানেই ধরে রইল। কখন যে লাইন কেটে বিপ বিপ শব্দ হয়ে চলেছে এতক্ষণ খেয়ালই করেনি। অত্রির বোন, সে কি ভাইয়ের ফোন ঘাটছিল? আজব মেয়ে তো। আবার ফোন করে এটা স্পষ্ট করে দিল যে দোয়েলের মেসেজগুলো পড়েছে। কত রকম বিকৃতি রুচির মানুষই থাকে জগতে। দোয়েল ফোনটা চার্জে বসিয়ে শুয়ে পড়ল। ঘরের পাখাটা আজ কমিয়ে রেখেছে সে। টানা বৃষ্টির ফলে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। দোয়েলের পায়ের সোজাসুজি তার ড্রেসিং টেবিলটা। আয়নায় জানলার বাইরের গাছপালার ছায়া দেখা যাচ্ছে। ঘুমে চোখ জুড়িয়ে আসছে দোয়েলের। বিদ্যুৎ চমকালো বাইরে। জানলার বাইরে ওটা কে? লম্বা টান চেহারা, ঝাঁকড়া চুল। অত্রি না? সে এখানে এলো কি করে? আর তার মুখটা এমন শুকনো লাগছে কেন? যেন সমস্ত সুখ কেউ চুষে নিয়েছে মন থেকে। কাঁধ ঝুলে গেছে, কোমর ঈষৎ নুয়ে পড়েছে। সে এক দৃষ্টে তাকিয়ে আছে দোয়েলের দিকে, যেন কিছু বলতে চায়। হঠাৎ যেন স্ট্রিট লাইটের আলো কমে এলো। এত কুয়াশা এলো কোথা থেকে? যেন চারদিক ঝাপসা হয়ে আসছে। তার মধ্যে সেই একইভাবে দাঁড়িয়ে রয়েছে অত্রি। দোয়েলের মুখ থেকে 1 ইঞ্চু নড়েনি তার দৃষ্টি। হঠাৎ দোয়েলের নজর গেল অত্রির পেছনে। কেউ দাঁড়িয়ে আছে তার পেছনে। কালো ধোয়ার মতো আবছা একটা মানুষের অবয়ব। কত বিশাল শরীরটা কার? যেন মুহূর্তে মুহূর্তে আকার বৃদ্ধি পাচ্ছে তার। চেঁচাতে লাগলো দোয়েল। কেউ যেন বুকের ওপর 1 মণ ওজন চাপিয়ে দিয়েছে। গলা দিয়ে একটু আওয়াজ বেরোলো না। ছায়াটা আরো এগিয়ে আসছে অত্রির দিকে। দোয়েল প্রাণপণ চেষ্টা করলো চিৎকার করে অত্রিকে সাবধান করার, কিন্তু বৃথা সে চেষ্টা। অত্রির মুখটা হঠাৎ কুকড়ে গেল একটা বিশ্রী অভিব্যক্তিতে, যেন ভেতর থেকে নিংড়ে নিচ্ছে কেউ তাকে। ধোয়ার মতো দানবীয় শরীরটা আস্তে আস্তে জড়িয়ে ধরছে তাকে। নারকীয় যন্ত্রণায় বেঁকে গেছে অত্রির হাত পা। সে ঝটকা মারছে সে অপার্থিব শক্তির থেকে নিজেকে মুক্ত করার জন্য, কিন্তু ধীরে ধীরে তার শরীরটা সেই ধোঁয়ার মতো অন্ধকার অবয়বটির ভেতর হারিয়ে যেতে থাকলো। দোয়েলের হাত পা যেন আটকে গেল শরীরের সাথে। এ কি দেখছে সে? অবয়বটির মাথার কাছটা যেন কেঁপে উঠল। তারপর তার ঘাড়ের পেছন দিয়ে দুদিক দিয়ে বেরিয়ে এলো ধোঁয়ার মতো আরো 2টো মাথা। তারপর সেই 3টে মাথায় অঙ্গারের টুকরোর মতো জ্বলে উঠল 3 জোড়া ধকধকে চোখ। লাফিয়ে উঠল দোয়েল। পুরো ঘর যেন ভূমিকম্পের মতো দুলছে তার। খাটের ছত্রি আঁকড়ে ধরে মিনিট 2 সেইভাবে বসে রইল দোয়েল। মনে হলো দুলুনিটা কম লাগছে। দুহাতে কপালের দুদিক চেপে ধরল সে। ধমনীগুলো দিয়ে
নিশ্চয় রক্ত এত জোরে দৌড়চ্ছিল যে তার মনে হচ্ছিল গোটা ঘর দুলছে। এ কি দেখল সে? এমন দুঃস্বপ্ন তো সে আগে কখনো দেখেনি। আর অত্রি, তার কোনো বিপদ হলো না তো? মনে হলো একবার লজ্জা সরিয়ে ফোনটা করেই ফেলে অত্রিকে, কিন্তু পরক্ষণেই সেই পরিকল্পনা ত্যাগ করল। মুখে চোখে জল দিতে গিয়েও দোয়েল বুঝতে পারল মাথাটা তার এখনো টালমাটাল। বাবা মা গতকাল শান্তিপুর গেছে ছোট মাসির শাশুড়িকে দেখতে, তারও প্রায় মরমর অবস্থা। দোয়েল আপাতত বাড়িতে একা। ঘরে ফিরে সে ঠিক করল কাল অনামিকাকে ফোন করে ডেকে নেবে। একটা তো দিন, মা বাবা না ফেরা পর্যন্ত তাকে নিজের বাড়িতেই রেখে দেবে। বাইরে মেঘের গর্জন এখন একটু কম। এক ফালি মেঘের ফাঁক দিয়ে হালকা চাঁদের আলো উকি দিচ্ছে। দেখতে দেখতে পূবের আকাশ ফর্সা হয়ে এলো। মেঘের ফালির ভেতর দিয়ে কমলা আভা ফুটে উঠল। ওই আকাশের নিচে বহু দূরে তারাপীঠের মহাশ্মশানে এক বৃদ্ধ ভদ্রলোক আবছা কুয়াশা ঘেরা ভোরের আলো মাখা মহাশ্মশানে ইতিউতি ঘুরে বেড়াচ্ছেন। কিছু যেন খুঁজছেন তিনি। এদিক ওদিক থেকে কুণ্ডলি পাকানো ধোঁয়া জমাট বেঁধে রয়েছে সদ্য নিভে যাওয়া চিতার ছায়ের ওপর। কে পাঠিয়েছে তোকে? হুঙ্কারের মতো প্রশ্নকর্তার স্বর। তার দিকে ফিরে তাকালেন বৃদ্ধ। দ্বারকার জল থেকে এক ফালি কাপড় পরে হাতে একটা পুরনো কুমণ্ডলু নিয়ে উঠে আসছে এক আতপাগলা দেখতে সাধু। বোঝাই যায় সে স্নান করতে নেমেছিল। বৃদ্ধ বোঝালেন তিনি মধ্যপ্রদেশের লোক, তাই বাংলা অত ভালো বোঝেন না। সাধু বাবা ওকে হাতের ইশারায় ডাকলেন। তারপর কয়েক পা হেঁটে গিয়ে একটা প্রকাণ্ড বটগাছের নিচে চট আর প্লাস্টিকের তৈরি একটা ছোট্ট ছাউনির তলায় বসালেন। বৃদ্ধ দেখলেন সাধু বাবার ডেরায় গুচ্ছের বোতল, শেকড় বাকড়, মানুষের আতপোড়া হাড় আর গোটা তিনেক মাথার খুলি এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। সাধু বাবা হিন্দি মেশানো বাংলায় বললেন, নাম ক্যা? পবন কুমার দ্বিবেদী। আসা হচ্ছে কোথা থেকে? মাধবগড়, উজ্জয়িনের কাছে। কয়েক মুহূর্ত থেমে গেলেন সাধু বাবা, মাথা নাড়লেন নিজের মনে। তারপর বললেন, এখানে কাকে খুঁজছিস? দ্বিবেদী মশাই মাথা নিচু করে বললেন, জানি না, শুধু এইটুকু আন্দাজ করেছি যে উজ্জয়িনের মতো এখানকার শিশু মৃত্যুও কোনো পার্থিব কারণে হচ্ছে না। আমি আচার্য সদাশিব চতুর্বেদীর কাছে দীক্ষা নেওয়া সাধক। ওনার থেকে আমি যা শিখেছি তাতে এইটুকু বুঝতে পারছি, পুরী, উজ্জয়িন আর তারাপীঠ এই তিন জায়গার ঘটনা এক সুতোয় বাঁধা। এটা মনে হতেই আমি ঘরে বসে থাকতে পারিনি। ছেলেকে বললাম টিকিট করে দিতে। আমি কাল রামপুরহাটে পৌঁছই। সেখানকার স্টেশন মাস্টার ভরতপুরার লোক, আমাদের ওখানেই। উনি বললেন গত কয়েকদিনে তারাপীঠ সংলগ্ন এলাকায় কোনো জীবিত শিশু জন্মায়নি। উজ্জয়িনের ঘটনার সঙ্গে আশ্চর্য মিল। গম্ভীরভাবে দ্বিবেদী মশাইয়ের মুখের দিকে তাকিয়েছিলেন সাধু বাবা। এবার পাশে পড়ে থাকা হাড়ের তৈরি কলকেটায় আগুন দিয়ে একটা লম্বা টান দিয়ে বললেন, ব্যাস, এই কারণেই অত দূর থেকে ছুটে এলি? দ্বিবেদী মশাই খানিকক্ষণ চুপ থেকে ধীরে ধীরে মাথা নাড়লেন। তারপর গলা নামিয়ে বললেন, কারণ আরেকটা আছে। কি? দ্বিবেদী মশাই বলতে আরম্ভ করলেন, আমি মাধবগড়ের কাছের একটি শ্মশান কালীর মন্দিরের নিত্য পূজারী। একদিন এক অদ্ভুত ঘটনা ঘটে আমার সঙ্গে।
শ্মশান থেকে বাড়ি ফিরে আমার গুরুদেবের লেখা একটি বহু পুরনো পুঁথি আমি আমার ঘরে একটি ঝোলার মধ্যে খুঁজে পাই। সেই ঝোলা বা তার ভেতরকার জিনিসপত্র কিভাবে আমার ঘরে এলো তা অনেক চেষ্টা করেও মনে করতে পারলাম না। এর দিন তিনেক পরে এক তরুণ সন্ন্যাসী আমার কাছে এসে উপস্থিত হয়ে বলে যে সে কনখলের আশ্রম থেকে আমার গুরুদেবের খোঁজে এখানে এসেছে। আমি তো শুনে একেবারে আকাশ থেকে পড়ি। প্রায় 1 দশকের ওপর আমার গুরুদেবের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই। ওনাকে খুঁজতে হঠাৎ আমার কাছে কেন? জবাবে তরুণ সন্ন্যাসীটি বলল যে গুরুদেব নাকি আমার কাছে আসবেন বলে কনখলের আশ্রম থেকে রওনা দিয়েছিলেন। সে নিজে নাকি গুরুদেবকে মাধবগড় অবধি পৌঁছে দিয়ে গেছে। উনি তাহলে গেলেন কোথায়? আমি তার থেকে লুকিয়ে গেলাম যে গুরুদেবের পুঁথি আমি আমার বাড়িতে পেয়েছি। আশ্চর্যের ব্যাপার এই যে যেই মানুষটি আমার বাড়ি আসবে বলে বেরোলেন তিনি গেলেন কোথায়? আর যদি উনি না এসে থাকেন তাহলে ওই পুঁথি আমার বাড়িতে পৌঁছলো কিভাবে? এই সব ভাবতে ভাবতে আমি পুঁথিটা পড়তে আরম্ভ করি। গুরুদেব তন্ত্রমতে ততটা সিদ্ধহস্ত না হলেও জ্যোতির্বিদ্যা আর অতি প্রাকৃত তত্ত্বে পণ্ডিত ছিলেন। এক সময় সমাধিতে বসে প্রায় 48 ঘন্টা অবধি লীন হয়ে থাকতেন। অনেকবার এমন হয়েছে যে সমাধি ভাঙার পর ওনার রক্তচাপ বেড়ে যেত, শরীর দুর্বল হয়ে পড়ত। আমার দৃঢ় ধারণা ছিল উনি জাগতিক স্তর থেকে মহাজাগতিক স্তরে নিজের চেতনাকে নিয়ে যেতে পারতেন। যদিও আমি অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও উনি তা অস্বীকার করে গেছেন। পুঁথির যে অধ্যায়টিতে এসে আমার চোখ আটকালো সেটি অষ্টগ্রহ সমন্বয় নিয়ে লেখা। এমন এক মহাজাগতিক ক্রিয়া যে সময় সৌরমণ্ডলের 8টি গ্রহ এক সরল রেখায় এসে পড়ে। জ্যোতিষ ও প্রেত চর্চার ক্ষেত্রে এই সময়টির গুরুত্ব অপরিসীম। গুরুদেব লিখেছেন এই সময় নাকি 3 ভুবনের মধ্যে পরিগমন করা সবচেয়ে সহজ হয়। অতিজাগতিক বিদেহীরা এই সময় এক স্তর থেকে অন্য স্তরে যেতে চায়। আর ঠিক এই সময়ে যদি কখনো একাধিক অশুভ শক্তি নিজেদের স্তর থেকে অভিন্ন কারণে উত্তরণ বা অবতরণ ঘটিয়ে ফেলে তখন ঠিক যেমন অপকেন্দ্র বল গ্রহদের এক রেখায় বেঁধে আনে তেমনি কোনো এক অতি জাগতিক অপকেন্দ্র বল সেই অপশক্তিদের মিলন ঘটায়। তারা এক হয়ে যায় আর জন্ম নেয় এমন এক বিভীষিকা যার অস্তিত্ব জগতে হাহাকার আর সর্বনাশ ডেকে আনে। কিছুক্ষণ থামলেন দ্বিবেদী মশাই। লাশপোড়া গন্ধটা এতক্ষণে নাকে সইয়ে গেছে। দূরে নদীর ওপারে জঙ্গল থেকে চিলের ডাক কানে আসছে। লম্বা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলেন দ্বিবেদী মশাই। গুরুদেব লিখেছেন আদিকালে বহু পিশাচ উপাসক নিজেদেরকে শয়তানের উদ্দেশ্যে উৎসর্গ করতে উদ্যত হয়েছেন। 24 বছর আগে অষ্টগ্রহ সমন্বয় হয়েছিল। তখন পুরীতে একটি গোষ্ঠী মাথা চাড়া দিয়ে ওঠে যাদের মূল উদ্দেশ্য ছিল শয়তানের উপাসনা। সম্ভবত তারা সমন্বয়ের সুযোগ নিয়ে নিজেদেরকে উৎসর্গ করতে চেয়েছিল এই মিলিত বিভীষিকাকে সৃষ্টি করার উদ্দেশ্যে। হয়তো তারা সফল হয়নি, কিন্তু এই মিলিত বিভীষিকাকে কাল্পনিক রূপ দেয় তারা। নিজেদের সমস্ত ঘৃণা, সুখ, আহ্লাদ তারা উৎসর্গ করে তাদের এই নতুন দেবতার উদ্দেশ্যে। গুরুদেব নিজের হাতে পুঁথিতে এঁকে গিয়েছেন সেই মূর্তি। কদাকার মানুষের বিকৃত বাচ্চার মতো চেহারা, একটার বদলে 3টে মাথা, তাই তো? দ্বিবেদী মশাই মুখ হাঁ করে তাকালেন
সাধু বাবার দিকে। আপনি কিভাবে? সাধু বাবা কোলকে ছাই ঝেড়ে বলতে আরম্ভ করলেন, কয়েকদিন আগে শ্মশানে এক নতুন ভৈরবের আগমন হয়। ভৈরব আর বলি কেমন ভাবে, শালা হারামি, পাক্কা জুচ্চোর। আমরা যারা দীর্ঘদিন মায়ের নামে শ্মশানে সাধনা করছি, তাদের ওর হাব ভাব চোখে লাগতে আরম্ভ করে। শালা না বুঝতো বাংলা না হিন্দি, হয়তো দক্ষিণের লোক ছিল। একদিন একটা বেওয়ারিশ মোড়া টেনে তাতেও আদ্যা শক্তির উৎপাদন আরম্ভ করে। এই ভয়ানক আচরণ সম্পন্ন করার ক্ষমতা যে ওর নেই তা আমি ভালোই জানতাম। রাত পোহানোর আগে শালা রক্ত বমি করতে আরম্ভ করে। মোড়াটা কয়েক ঘন্টার মধ্যে পচে ফুলে ওঠে, আর ও আধমরা হয়ে পড়ে থাকে দিন দুয়েক। উঠে দাঁড়ানোর ক্ষমতা ফিরতেই সে যেন মানুষ থেকে হঠাৎ জানোয়ারে পরিণত হয়। উলঙ্গ হয়ে শ্মশান থেকে বেরিয়ে প্রথমে মন্দিরের বাইরে দাঁড়িয়ে মায়ের উদ্দেশ্যে চিৎকার করে দাপাদাপি করে নিজের রাগ ব্যক্ত করতে থাকে। তারপর মন্দিরের দেয়ালে মাথা ঠুকে ঠুকে রক্তারক্তি কাণ্ড করে ফেলে। সেবায়েতরা তাকে তুলে এনে আবার শ্মশানে ফেলে রেখে যায়। সেদিন থেকে তার আচার আচরণ একেবারে বদলে যায়। তার সাধনার ধরন তন্ত্রমতে না হয়ে এমন কিছু উপাচার সে করতে আরম্ভ করে যা আমাদের অজানা। আর ওই তিনমুখী মূর্তি নদীর মাটি দিয়ে বানিয়ে চিতার আগুনে পুড়িয়ে সেটাকে দিনরাত পূজা করতে লাগলো। আধ পোড়া মোড়ার মাংস খুঁজে খুঁজে জ্বলন্ত চিতা থেকে এনে এনে খেতে লাগলো। নিজের দেহ ফালা ফালা করে চিড়ে রক্ত দিয়ে স্নান করাতো ওই কদাকার মূর্তিটাকে। শিউরে উঠলেন দ্বিবেদী মশাই, জড়সড় হয়ে বসলেন, সাধু আবার আরো কাছে ঘেঁষে। রথের দুদিন আগে মেঘ করেছিল সারাদিন। ওই বিশাল শিমুল গাছটার তলায় ছোট্ট আটচালাটার পাশে ও সারাদিন শুয়ে রইল। মূর্তিটাকে বুকে জড়িয়ে ধরে কখনো ফুপিয়ে ফুপিয়ে কাঁদল, কখনো নিজের ভাষায় মূর্তিটার মুখের দিকে তাকিয়ে কি বলল। সেদিন কোনো এক বাবু শ্মশানের সব ভৈরবকে ভোগ দিয়েছিল। কেউ একজন দয়া করে ওর পাশেও এক পাতা ভোগ নামিয়ে রেখেছিল, ও খায়নি। শেষ রাতের দিকে হঠাৎ গোটা এলাকা কাঁপিয়ে বাজ পড়ল। আমি ভাবলাম বুঝি কানের পর্দা ফেটে গেছে আমার, হয়তো মুচ্ছ গেছিলাম কিছুক্ষণ। জ্ঞান ফিরতেই দেখি শিমুল গাছটার তলায় আটচালাটার পাশে কিছু একটা দাউ দাউ করে জ্বলছে। বুঝলাম বাজটা ওখানেই পড়েছে। কাছে যেতেই দেখলাম ওই শালা জ্বলে ছাই হয়ে গেছে ততক্ষণে। ডিবিডি মশাই অনুভব করলেন তার গায়ের কুর্তাটা ঘামে ভিজে গেছে। কথাগুলো শুনতে শুনতে কখন যে হাত পা আড়ষ্ট হয়ে গেছে তা খেয়ালই করেননি। আপনি মনে করেন এই ভৈরব নিজেকে শয়তানের কাছে সঁপে দেয়? যদি যদি এই মহাজাগতিক অপদেবতা আদেও সৃষ্টি হয়ে থাকে, তাহলে তার মিলিত শক্তির একটি রূপ হলো এই ভৈরব। দেবেদি মশাই কেটে কেটে প্রশ্নটা করলেন। সাধু বাবা উত্তর দিলেন না। কিন্তু কিন্তু তাদের সমর্পণের কারণ তো এক হতে হবে। একটা তো এক বা এক জাতীয় ঘৃণা, রাগ।
অবিশ্বাস শয়তানকে কেউ তখনই আপন করে নেয় যখন ভগবানের উপর তার বিশ্বাস চলে যায়, যখন ভগবানের প্রতি অতি ভালোবাসা ঘুরে তারই সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। এক্ষেত্রেও হয়তো তাই হয়েছিল। এই মরণ খেলা শুরু হয়েছে 3টে শহরে। তাদের মধ্যে তারাপীঠে মরেছিল এই হারামজাদা। বাকি 2 শহরের আশেপাশে নিশ্চয়ই কেউ না কেউ এই কারণে নিজেদের আত্মাকে নিবেদন করেছে শয়তানের কাছে। পুরোটাই অষ্টগ্রহ সমন্বয়ের সময়ে। গায়ে কাটা দিয়ে উঠল দ্বিবেদী মশায়ের। সব যেন কেমন এক নিখুঁত নারকীয় ধাঁধার মতো খাপে খাপে মিলে যাচ্ছে। 3টে শহর, সম্ভবত 3টে মৃত্যু, ঈশ্বরের প্রতি ঘৃণা, তারপর নিজের আত্মার পৈশাচিক সমর্পণ। 3 মিলে জন্ম নিয়েছে শুনছিলেন ঘিদোরা, রচনা আবির রায়, গল্প পাঠে সুজয়, অন্যান্য চরিত্রে নবনীতা, অরিজিৎ, স্মৃতি, অতনু, অর্পিতা, সুরাজ ও শুভঙ্কর। এডিটিংয়ে শুভঙ্কর। আগামী শুক্রবার ঠিক রাত 8টায় গল্পের পরবর্তী অংশ নিয়ে হাজির হবে ফ্রাইডে ফান্ডা।